ডোনাল্ড ট্রাম্পকে ধাক্কা দিয়ে ইতিহাসের সব থেকে বড় অস্ত্র চুক্তিটি এবার করলো ভারত। আজকে এনআইএর পক্ষ থেকে কনফার্ম করা হয়েছে যে ভারত এবার ফ্রান্সের থেকে 114টি মেড ইন ইন্ডিয়া প্রজেক্টে তৈরি রাফায়েলকে কিনতে চলেছে। অত্যন্ত ইম্পর্টেন্ট এখানে মেড ইন ইন্ডিয়া প্রজেক্ট, কারণ এই প্রথমবার ভারত এই ধরনের চুক্তি ফ্রান্সের সঙ্গে করছে। এবং আপনারা জানেন ফাইটার জেট নিয়ে গোটা বিশ্বের রাজনীতি এখন তুঙ্গে, কারণ ডোনাল্ড ট্রাম্প চাইছেন ভারতের মতো দেশ যেন তাদের দেশে তৈরি 5th জেনারেশন ফাইটার জেট F-35 কেনে। কিন্তু ভারত আজকে কার্যত যে সিদ্ধান্ত নিয়েছে তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, ট্রাম্পকে ভরসা করার জায়গাতে ভারত আর কোনোভাবেই কিন্তু নেই। যে তথ্য আজকে উঠে এসছে সেখানে বলা হচ্ছে ফ্রান্স নাকি ভারতে এসে এই রাফায়েল ফাইটার জেটগুলো বানাবে, যার মধ্যে 60% প্রোডাক্ট কম্পোনেন্ট ভারতের হবে এবং 40% কম্পোনেন্ট কিন্তু ফ্রান্সের হবে। আপনারা জানেন কালকেই একটি চুক্তি ফ্রান্সের সঙ্গে অতিরিক্ত হয়েছে, যেটা হলো 120 কিলো নিউটনের ইঞ্জিন ফ্রান্স এবং ভারত একত্রে বানাবে এবং সেই চুক্তির পরিমাণও কিন্তু $7 বিলিয়ন। তবে এক্ষেত্রে যে চুক্তি হয়েছে সেই চুক্তির পরিমাণ ভারতীয় মুদ্রায় 2 লক্ষ কোটি টাকা, অর্থাৎ ভারতের ইতিহাসের সব থেকে বড় চুক্তি। পাশাপাশি জানা যাচ্ছে ফ্রান্সের যে ইঞ্জিনিয়াররা আছে, সরকার আছে, তারা ভারতের ডিআরডিওকে কিন্তু সম্পূর্ণ টেকনোলজি ট্রান্সফার করতে রাজি হয়েছেন। টেকনোলজি ট্রান্সফার কি? টেকনোলজি ট্রান্সফার হলো ভারতের হাতে তারা ম্যানুফ্যাকচারিং যে ডিভাইসটি আছে সেটা তুলে দিতে পারবেন, যার ফলে ভারত ইচ্ছা মতো ফ্রান্সের এই রাফায়েলকে কিন্তু মডিফাই করতে পারবে। যদি মনে হয় আমরা ফাইটার জেটের সঙ্গে অন্য মিসাইল লাগাবো সেটাও কিন্তু লাগাতে পারি। আমরা যদি মনে করি এই ফাইটার জেটের এই পার্টিকুলার পার্টের গুরুত্ব আরো বাড়ানো উচিত সেটাও আমরা করতে পারবো। অর্থাৎ ফ্রান্স এখানে ভারতকে সম্পূর্ণ টেকনোলজি ট্রান্সফার করবে। পাশাপাশি ইন্ডিয়ান এয়ারফোর্সের পক্ষ থেকে কালকে মিনিস্ট্রি অফ ডিফেন্সকে সরাসরি বলে দেওয়া হয়েছে যে তারা ফ্রান্সের 114টি ফাইটার জেটই নিতে চায়, অর্থাৎ রাফায়েলই নিতে চায়। দেখুন এই মুহূর্তে ভারতের কিন্তু ফাইটার জেটের সংখ্যা যত থাকা উচিত তার চেয়ে কম আছে, কারণ কিছুদিন আগে মিগ সিরিজ MiG-29 কিন্তু অবসরে চলে গেছে। ফলে এই মুহূর্তে ভারতের ফাইটার জেট প্রয়োজন, এটা বাস্তব। কিন্তু ভারত কোন ফাইটার জেটটিকে কিনবে সে নিয়ে কিন্তু বিস্তর জল্পনা চলছিল। একদিকে রাশিয়ার সুখোই 57, অন্যদিকে F-35, এবং সব মিলিয়ে ভারত আজকে দুটো ফাইটার জেটকেই পাশ কাটিয়ে ফ্রান্সের রাফায়েলকে কিন্তু লক করছে, কারণ ফ্রান্সের রাফায়েল অলরেডি ভালো পারফর্ম করেছে অপারেশন সিন্দুরে এবং ফ্রান্সের এই রাফায়েলের সঙ্গে ভারতের এয়ারফোর্সের যারা সদস্য আছেন, মেম্বার আছেন, তারাও কিন্তু অত্যন্ত পরিচিত। পাশাপাশি এই মুহূর্তে দেখুন ভারতও নিজের ফাইটার জেট 5th জেনারেশন ফাইটার জেট কিন্তু তৈরি করছে, যার নাম আমকার ফার্স্ট ভার্সন 2028-এ আসবে। তো ভারত এই 4.5 জেনারেশন রাফায়েল নিচ্ছে এই জন্যই যে এই 2025 থেকে 2028 এই যে গ্যাপ, এই গ্যাপটাকে পূরণ করার জন্য, লিয়াজও করার জন্য, ব্রিজ হিসাবে কাজ করার জন্য তারা কিন্তু ফাইটার জেট রাফায়েলকে দিয়ে এখন কাজটা চালাতে চাইছেন। এবং রাফায়েলে যে ইঞ্জিন ব্যবহার করা হবে 120 কিলো নিউটন ইঞ্জিন, যেটা ফ্রান্স এবং ভারত একত্রে বানাচ্ছে, সেই ইঞ্জিন, সেই কম্পোনেন্ট কিন্তু আমকাতেও কিন্তু আমরা কিছু ক্ষেত্রে ব্যবহার করতে পারি ডিফারেন্ট ভেরিয়েন্টে। ফলে সব মিলিয়ে আজকে যে চুক্তি ভারত করেছে তা কিন্তু নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্তত ভারতবর্ষের ভবিষ্যতের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে এনআইএ খবর প্রকাশ করেছে এবং সেখানে তারা পরিষ্কার বলেছে যে ভারত এবং ফ্রান্স একত্রে আজকে এই ধরনের ফাইটার জেট তৈরি করার চুক্তিতে কনফার্ম করেছে। দেখুন এর আগেও ফ্রান্সের এই রাফায়েল প্রস্তুতকারক সংস্থা দাসাল্ট এভিয়েশন, এদের সঙ্গে কিন্তু টাটার একটি চুক্তি হয়েছিল 2024-এ, যেখানে দুই পার্টিকুলার কোম্পানি মিলে ভারতীয় প্রোডাক্টে কিভাবে এই রাফায়েলের বিভিন্ন কম্পোনেন্টকে ম্যানুফ্যাকচার করা যায়, স্পেশালি রাফায়েলের বডি যার নাম ফিউজলেজ, সেগুলো কিভাবে মডিফিকেশন করা যায়, বানানো যায়, সেই চেষ্টা কিন্তু করেছে। অর্থাৎ বহুদিন ধরেই ভারতের টাটা এই ডাসাল্ট এভিয়েশনের সঙ্গে একত্রে মিলে এই রকম ফিউজলেজ তৈরি করার চেষ্টা কিন্তু বহু ক্ষেত্রে করেছে। অর্থাৎ মেড ইন ইন্ডিয়া প্রজেক্ট মানেটা হলো যে একটা নির্দিষ্ট ফাইটার জেটে ভারতের কম্পোনেন্টের পরিমাণ বেশি, যা ভারত এবার সাকসেসফুলি করতে চলেছে এবং ফ্রান্সের ইঞ্জিনিয়াররা এদেশে এসে সেটা করবে।
আন্তর্জাতিক স্তরের রাজনৈতিক প্রেক্ষাপটে খবর কেন গুরুত্বপূর্ণ? কারণ কালকে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে G7 যে রাষ্ট্রগুলো আছে তাদেরকে প্রেশার ক্রিয়েট করেছেন যে ভারতের উপরে যেন স্যাংশন লাগায় তারা। স্যাংশন মানে ট্যারিফ বাড়িয়ে দেয়, ডোনাল্ড ট্রাম্পের পরিভাষায় তাকে স্যাংশন বলা হয়। এবার এই G7 কান্ট্রিগুলোর মধ্যে ফ্রান্স অন্যতম গুরুত্বপূর্ণ একটি কান্ট্রির সদস্য। ফলে আজকে ফ্রান্সের সঙ্গে এই চুক্তি হওয়া মানে স্বভাবত একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের যে চেষ্টা চাহিদা তা অন্তত মানে পূরণ হচ্ছে না। ডোনাল্ড ট্রাম্পের কথা শুনে ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের প্রেসিডেন্ট ভারতের বিপক্ষে আজ অবধি কোনো পদক্ষেপটুকু নেয়নি। উল্টে ফ্রান্স এবং ভারত একত্রে একের পর এক মিলিটারি চুক্তি করছে এবং আজকের যে চুক্তি তা তো ভারতের ইতিহাসে ঐতিহাসিক। মানে এই চুক্তি এর আগে কোনোদিন হয়নি, এত বড় চুক্তি 114টি মেড ইন ইন্ডিয়া রাফায়েল। আমার মনে হয় নিঃসন্দেহে বড় একটা বার্তা ভারত এখানে দিল যে তোমরা যতই আমাদের F-35 ফাইটার জেটকে গচিয়ে দেওয়ার চেষ্টা করো এবং আমাদের উপর F-35 ফাইটার জেট নিয়ে ট্যারিফ লাগানোর চেষ্টা করো, প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করো, আমাদের ইকোনমিক্যাল সিচুয়েশনকে ডিস্টেবিলাইজড করার চেষ্টা করো, আজকে আমরা বুঝিয়ে দিলাম যে ভারত ঠিক সেটাই করবে যেটা ভারত করতে চায়, ভারত যেটা করতে পারে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়েও ফ্রান্সের সঙ্গে এই মেগা ডিল নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এবং বার্তাবহক তো অবশ্যই তাৎপর্যপূর্ণ। যাই হোক, ডোনাল্ড ট্রাম্পের কোনো কারিগরি শেষ অবধি ফলপ্রসূ হচ্ছে না। তিনি ফ্রান্সকে আটকাতে পারেননি, তিনি জার্মানিকে আটকাতে পারেননি, তিনি ইউরোপীয় ইউনিয়নকে আটকাতে পারেননি প্রেশার দিয়ে। তিনি আলটিমেটলি রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যে যুদ্ধ সেটাও কিন্তু থামাতে পারেননি। পুতিন কিন্তু কালকে ঘোষণা অবধি করে দিয়েছেন তিনি ইউক্রেনের সাথে কথা অবধি আর বলতে চান না। ফলে সব মিলিয়ে এই চুক্তি ভারতের ক্ষেত্রে যেমন ঐতিহাসিক, আমেরিকার ক্ষেত্রে কিন্তু এই চুক্তি অত্যন্ত আশঙ্কাজনক। কারণ ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা দিনের পর দিন যে পড়তে শুরু করেছে, কন্ট্রোল যে হারাতে শুরু করেছেন, তা কিন্তু আন্তর্জাতিক স্তর স্পষ্টত বুঝতে পারছেন। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।